আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছো। আজকে দেখো আমরা তৃতীয় অধ্যায়ের উপরে তৃতীয় ক্লাসটা নিব আজকে পড়াবো আমরা পি ব্লক মোডের সাধারণ বৈশিষ্ট্য। পি ব্লক মোড আর আমরা লাস্ট ক্লাসে মানে লেকচার নম্বর 2 আমরা এস ব্লক মোডের সাধারণ বৈশিষ্ট্য পড়িয়েছিলাম। আর একদম ফার্স্ট ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের ফার্স্ট ক্লাসে আমরা পড়িয়েছিলাম যে মোডের শ্রেণীবিন্যাস। মোডকে আমরা 4 ভাগে ভাগ করছিলাম, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এ ব্লক। আর আমরা এই ডি ব্লক থেকে শিখেছিলাম যে অবস্থান্তরমূলক কাকে বলে, আর এ ব্লক থেকে আমরা আন্ত অবস্থান্তরমূলক সংজ্ঞাটা আমরা আলোচনা করেছিলাম। ওকে, দেখো পি ব্লক মোডের সাধারণ বৈশিষ্ট্য। প্রথমে আমরা একটু জেনে নিই যে পি ব্লক মোড কারা, এদের সংখ্যাটা কত, এদের মধ্যে ধাতু কতগুলো অধাতু না, তারপরে কতগুলো অপধাতু। মানে পি ব্লক মোড আমরা জানি 36টা, তার মধ্যে আছে দেখবা ধাতু আছে 12টা, আর অধাতু বাকিরা 6টা হলো অপধাতু, আর বাকিরা হলো অধাতু। তো আমরা একটু এই দেখো বোরন তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন ফসফরাস, তারপরে অক্সিজেন সালফার, তারপরে কি অক্সিজেন সালফারের পরে ফ্লোরিন। ওকে, তারপর কি নিয়ন আর্গন, আর এখানে কি আসবে হিলিয়াম। এই যে মৌলগুলা, অবশ্য এখানে হিলিয়ামটা কিন্তু পি ব্লকের সদস্য না, কিন্তু আমরা আলোচনার সময় হিলিয়ামকে এই পি ব্লক মোডের সাথে আলোচনা করবো, বা আপাতত আমরা বাদ দিলাম হিলিয়ামটা পি ব্লক মোড না। এটা গ্রুপ 13, তারপরে গ্রুপ 14, গ্রুপ 15, 16, 17, 18। এরকম আমরা টোটালটা ফিল আপ করলে আমরা পি ব্লক মোড কতগুলো পাবো? 36টা পাবো পি ব্লক মোড। ওই আমরা সবগুলো লিখলাম না, কারণ আমরা আলোচনার সময় প্রথম 2টা সদস্যটাকে মাথায় রাখবো, কারণ আমরা জানি যে একটা গ্রুপের একটা মৌল সম্বন্ধে জানলে বাকিদের সম্বন্ধে জানা যায়। তা আমরা 2টাকে মাথায় রেখে আমরা আলোচনা শেষ করব যে বাকিদের ধর্মটা কী হবে, এদের মতোই হবে। আচ্ছা, আমরা তাহলে এখানে পি ব্লক মোড হলো 36টা না, আর এখানে হলো এই 12টা ধাতু, আর অপধাতু হলো 6টা। তোমরা একটু চেষ্টা করবো অপধাতুগুলোর নামগুলো একটু মনে রাখতে, কারণ নৈবিত্তিকে এমসিকিউতে আসবে যে নিচের কোনটা অপধাতু। 4টা নাম একটু মনে রাখার চেষ্টা করবা, 4টা নাম, এবং সর্বশেষ আবিষ্কৃত 6টা যে মৌল আছে তাদের নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, কারণ মোট কিন্তু 118টা মৌল আবিষ্কার হয়েছে ধরবো। তার মানে সর্বশেষ 2016-তে যে 6টা মৌল আবিষ্কার হয়েছে সেই মৌলগুলোর একটু নামটা জানবা। আর তোমরা মনে রাখবা যে পি ব্লক মৌলের মধ্যে ম্যাক্সিমাম কি এরা বিদ্যুৎ অপরিবাহী। কারণ এরা অধাতু। তার মানে এই 12টা যে ধাতু আর অধাতুর মধ্যে যে কার্বন আছে, কার্বনের একটা রূপভেদ আছে গ্রাফাইট, মানে ধাতু 12টা আর কার্বনের যে রূপভেদ এই গ্রাফাইট বাদে বাকি সবাই কি বিদ্যুৎ অপরিবাহী। এরকম দেখবা কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে পি ব্লক মোডে। আমরা এস ব্লকের যেমন সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করছিলাম 10টা, ঠিক এরকম পি ব্লক মোডে সাধারণ বৈশিষ্ট্য আছে। কি মানে সাধারণ বৈশিষ্ট্য বলতে আমরা এই যে বাম থেকে ডানে গেলে কী হয়, আকার ছোট হয়, হ্যাঁ, উপর থেকে নিচে গেলে আকার কী হয়, বড় হয়, এই কথাগুলো দিয়ে। তো এগুলা একটু নিজেরা দেখে নেব। তা আমি গ্রুপ ভিত্তিক কিছু কোশ্চেন আলোচনা করব। আমরা এস ব্লক যেমন আমরা গ্রুপ ভিত্তিক আলোচনা করেছিলাম না, ওই যে যেমন বিজারণ ধর্ম না, তারপরে হলো কী বলে এই বর্ণ, তারপরে চৌম্বক ধর্ম না, এস ব্লক যেমন আলোচনা করছিলাম, এরকম পি ব্লকেরও আছে। তো তোমরা এটা একটু 10টা পয়েন্ট রিডিং করে নিবা, এটাকে আশা করি বুঝতে পারবা। আমি গ্রুপ ভিত্তিক কিছু কোশ্চেন আলোচনা করবো, কারণ পি ব্লকটা অনেক বড়, আমরা গ্রুপ ভিত্তিক কিছু কোশ্চেন আলোচনা করবো। আজকে আমি চেষ্টা করবো গ্রুপ 13 এবং গ্রুপ 14 এই 2টা গ্রুপের যতগুলো কোশ্চেন আছে আমরা সেই কোশ্চেনগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, দেখো প্রথমে গ্রুপ 13 কোশ্চেন হলো এই অ্যালুমিনিয়ামের কি আছে, যৌগ আছে, অ্যালুমিনিয়ামের অক্সাইড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড। আরেকটা কোশ্চেন দেখবে, অ্যালুমিনিয়ামের যৌগ আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমরা এখানে এই দুটো যৌগ নিয়ে আমরা দুটো কোশ্চেন শিখব।
হ্যাঁ, গ্রুপ 13-তে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের কোশ্চেনটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড কেন। ওকে, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কোশ্চেনটা হলো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরকম ডাইমার তৈরি করে। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুইটা অণু মিলে কী করে, একটা অণু হিসেবে থাকে। এটাকে আমরা এভাবে লিখতে পারি Al2Cl6। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার তৈরি করে কেন, এটা হলো ডাইমার। জাস্ট আমরা এই দুটো কোশ্চেন শিখব। হ্যাঁ, গ্রুপ 13-তে এরকম রাসায়নিক ধর্ম আছে বেশ কিছু। তা আমরা জাস্ট এই গ্রুপ 13 যে অ্যালুমিনিয়াম তার অক্সাইডের উপধর্মিতা ব্যাখ্যা আর হলো ক্লোরাইডের কি ডাইমার গঠনের কারণ, আমরা এই দুটো কোশ্চেন পড়ে আমরা গ্রুপ 13টা শেষ করবো। ঠিক একইভাবে আমরা গ্রুপ 14-তে দেখবো কিছু কোশ্চেন বের করে আমরা আলোচনা করবো। আচ্ছা, এই প্রথমে আসো গ্রুপ 13 যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা যে অ্যালুমিনিয়াম অক্সাইড এত উপধর্মী অক্সাইড কেন, উপধর্মী অক্সাইড কেন, উপধর্মী অক্সাইড কেন। খুব সহজ একটা কোশ্চেন। প্রথমে তোমাকে উপধর্মী অক্সাইড সংজ্ঞা দিতে হবে। তোমরা নিশ্চয়ই স্কুলে হয়তো পড়ে আসছো উপধর্মী অক্সাইড কাকে বলে। তারপর আমি লিখে দিচ্ছি, দেখো উপধর্মী অক্সাইড কাকে বলে। উপধর্মী অক্সাইড হলো যে সকল অক্সাইড অম্ল ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে কী করে, লবণ পানি তৈরি করে, তাদেরকে কী বলা হয়, উপধর্মী অক্সাইড বলা হয়। যে সকল অক্সাইড ওকে অম্ল ও ক্ষার কি উভয়ের সাথে বিক্রিয়া করে কি করে, লবণ তৈরি করে, লবণ ও পানি তৈরি করে। আর শুধু লবণ বলি, লবণ তৈরি করে তাকে কী বলা হয়, উভধর্মী অক্সাইড বলে। যে সকল অক্সাইড অম্ল ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে, তাদেরকে উপধর্মী অক্সাইড বলা হয়। তা আমরা এখন দেখাবো অ্যালুমিনিয়াম অক্সাইড অম্লের সাথে বিক্রিয়া করে আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে। তোমরা সবাই জানো যে পর্দার সারণীর যে বাম দিকে যে দুটো মৌল ছিল, কি লিথিয়াম, তারপরে কি বেরিলিয়াম, মানে বাম দিকে যে মৌলগুলোর অক্সাইডগুলো কী হয়, সাধারণত ক্ষারধর্মী হয়, কারণ এরা ধাতুর অক্সাইড। আর ডান দিকেগুলো কী হয়, অধাতুর অক্সাইড, অম্লধর্মী হয়। কিন্তু যারা মাঝের আছে তাদের মধ্যে কী হয়, হ্যাঁ, যেমন অ্যালুমিনিয়ামের এদিকে কী আছে, সোডিয়াম আছে, সোডিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো কিন্তু ক্ষারধর্মী, কারণ এগুলো পানির সাথে কী করে, ক্ষার তৈরি করে, অথবা এগুলো অ্যাসিডের সাথে লবণ তৈরি করে। আর এগুলো যে ক্লোরিনের অক্সাইড, ফসফরাসের অক্সাইড, সিলিকনের অক্সাইড, এগুলো অম্লধর্মী, কারণ এদের অক্সাইডগুলো কী করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। আর অ্যালুমিনিয়াম অক্সাইডটা অম্ল ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করার কারণে এদেরকে আমরা উপধর্মী অক্সাইড বলি। তাহলে দেখো প্রথমে হলো এক, অম্ল হিসেবে ক্রিয়া, না প্রথমে আমরা ক্ষারক হিসেবে ক্রিয়া বলি, না ক্ষারক হিসেবে। দেখো ক্ষারক হিসেবে ক্রিয়া হলো এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারক, যদি প্রমাণ করতে চাও তাহলে বিক্রিয়া লিখতে হবে কার সাথে, অম্লের সাথে। এই অম্ল কী হচ্ছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। ওকে, এটা ক্ষারক আমি প্রমাণ করতে চাই, তাহলে কী লাগবে, বিক্রিয়া দেখাতে হবে অম্লের সাথে। এই যে ক্ষারক হিসেবে ক্রিয়া মানে অম্লের সাথে বিক্রিয়া দেখাতে হবে, লবণ পানি তৈরি করতেছে, সো এটা ক্ষারক। আচ্ছা, তারপর দুই, দেখো দুই হলো অম্ল হিসেবে ক্রিয়া, তাহলে অম্ল হিসেবে ক্রিয়া দেখাবো আমরা, তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড অম্ল। দেখো এটা আমরা বলতে চাচ্ছি অম্ল, তাহলে এখানে কী নিয়ে আসবে, ক্ষারক নিয়ে আসবে, কারণ ক্ষারকের সাথে বিক্রিয়া এসে লবণ তৈরি করবে। দেখো কীভাবে লবণ তৈরি করে, এখানে সোডিয়াম অ্যালুমিনিয়াম তৈরি করে, সোডিয়াম অ্যালুমিনিয়াম, এই যে সোডিয়াম প্লাস পানি। ওকে, এখন সংকেতটা ঠিক আছে কিনা আমি একটু যাচাই করতে হবে। সোডিয়াম অ্যালুমিনিয়ামে অক্সিজেন কয়টা, দুইটা অক্সিজেন -4, কি দুইটা অক্সিজেন কি -4, জারণ সংখ্যা। আর অ্যালুমিনিয়াম তো +3, খেয়াল করো +3।
আর সোডিয়াম হলো +1। দেখো তো যোগফল শূন্য হয়েছে কিনা, তোমরা দেখবা সংখ্যাটা ঠিক আছে কিনা যাচাই করবা এইভাবে। দুইটা অক্সিজেন -4, তো অ্যালুমিনিয়াম +3, তার মানে আমি যদি সোডিয়াম একটা দিই তাহলে যোগফল শূন্য হয়। কিন্তু তুমি যদি এই সংকেতটাই লিখতে চাও অ্যালুমিনিয়াম না দিয়ে, যদি তাহলে এখানে আমি জিঙ্ক দিতে চাই, জিঙ্ক অক্সিজেন না সোডিয়াম, দেখো তো এই সংকেতটা কী করতে হবে, ঠিক আছে কিনা? নিশ্চয়ই সংকেতটা ঠিক নাই, কারণ হলো এখানে জিঙ্কটা এবার কিন্তু +2 আর দুটো অক্সিজেন কি -4। আমি যদি 0 করতে চাই, জিঙ্কটা হলো +2, দুটো অক্সিজেন -4, যদি 0 করতে চাই তাহলে সোডিয়াম কী লাগবে, একটা লাগবে, কি সোডিয়াম একটা লাগবে, সোডিয়াম একটা লাগবে। ওকে, তাহলে এখানে সোডিয়াম দুইটা লাগবে, +2 হতে হবে, তার মানে সোডিয়াম 2 দিতে হবে। তাহলে সোডিয়াম জিঙ্কের সংকেতে Na2ZnO2 দিতে হবে, আর সোডিয়াম অ্যালুমিনেটের সংকেতে কি, অ্যালুমিনিয়াম যেহেতু +3, সোডিয়াম একটা লাগবে। তাহলে আমরা সোডিয়াম অ্যালুমিনেটের সংকেত হলো NaAlO2, সোডিয়াম একটা, কিন্তু সোডিয়াম জিঙ্কেটের সংকেতে কিন্তু এখানে সোডিয়াম কয়টা লাগে, দুইটা লাগে। এগুলো একটু খেয়াল করবো সংকেতের লেখার সময়। তাহলে এই বিক্রিয়া প্রমাণ করে যে অ্যালুমিনিয়াম অক্সাইড অম্ল, আর এই বিক্রিয়া প্রমাণ করে যে অ্যালুমিনিয়াম অক্সাইড কি ক্ষারক। এইগুলা আমাদের অনুধাবনে আসতে পারে না, অনুধাবনে আচ্ছা, এবার আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে ফেলব। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে ফেলব। দ্বিতীয় কোশ্চেন দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। ওকে, আচ্ছা, প্রথমে তোমাকে চিন্তা করতে হবে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে যৌগটা, এটা কী ধরনের যৌগ, মানে এই যৌগের মধ্যে বন্ধনটা কি, আয়নিক নাকি সমযোজী? খেয়াল করো, মানে এই যৌগের মধ্যে বন্ধনটা কি, মানে আয়নিক না সমযোজী? তো তোমরা কিন্তু অনেকেই বলবা যে এটা আয়নিক। কেন বলবা যে অ্যালুমিনিয়াম স্যার ধাতু আর ক্লোরিন কি অধাতু। কিন্তু আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে এস ব্লক মৌলের সবাই কিন্তু ধাতু, বুঝছো? বেরিলিয়াম কিন্তু কী করে না, ধাতু হওয়া সত্ত্বেও অধাতুর সাথে যে যৌগটা তৈরি করে সেই যৌগটা কিন্তু আয়নিক না। বেরিলিয়াম ধাতু কিন্তু, বাট বেরিলিয়াম ক্লোরাইড কিন্তু সমযোজী যৌগ বলছিলাম। তার মানে বলছিলাম যে এস ব্লক মৌলের বেরিলিয়াম বাদে বাকি সবাই কী করে, আয়নিক যৌগ তৈরি করে। এই বেরিলিয়ামকে বাদ দেওয়ার কারণ হলো যে বেরিলিয়ামের আকার ছোট, তো বেরিলিয়াম থেকে বেরিলিয়াম 2+ করতে হবে। তুমি আয়নিক যৌগ তৈরি করার শর্ত কি, ধাতু ইলেকট্রন ছেড়ে পজিটিভ চার্জ দিতে হবে, কিন্তু বেরিলিয়ামের কি আকার ছোট হয়, বেরিলিয়াম থেকে বেরিলিয়াম 2+ করাটার জন্য অনেক শক্তি লাগবে, যেটা রাসায়নিক বন্ধন তৈরি প্রক্রিয়া থেকে পাওয়া যায় না। ঠিক আমরা এখানে এটাও বলতে পারি অ্যালুমিনিয়ামে একই কথা, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা কী বলবো না, সমযোজী না আয়নিক যৌগ বলবো না, কারণ অ্যালুমিনিয়ামের থেকে ইলেকট্রন সহায়তা হবে 3টা, এবং অ্যালুমিনিয়ামের আকার ছোট ধরলে আমরা ছোট এবং 3+ করার জন্য প্রয়োজনীয় শক্তি কোথেকে পাওয়া যায় না, বন্ধন তৈরি প্রক্রিয়া থেকে পাওয়া যায় না। মানে একটা যৌগ ধাতু অধাতু আছে, এখন সেটা আয়নিক হবে কি না, আয়নিক হওয়ার কিন্তু শর্ত আছে। সব ধাতুই কিন্তু অধাতুর সাথে কী করে না, আয়নিক যৌগ তৈরি করে না। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা সমযোজী যৌগ বলবো, আমরা সমযোজী যৌগ বলবো, হ্যাঁ। এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী যৌগ, এর ব্যাখ্যাটা দুইভাবে দেওয়া যায়। একটা ব্যাখ্যা দেওয়া যায় যে আয়নিক বন্ধন তৈরি শর্ত দিয়ে ব্যাখ্যা দেওয়া যায়। আয়নিক বন্ধন তৈরি কিছু শর্ত আছে, কী থাকতে হয়, ধাতুর কী থাকতে হয়, নিম্ন আয়নিকরণ বিভব থাকতে হয়, হ্যাঁ, আয়নিকরণ বিভব। তো অ্যালুমিনিয়ামের কি আয়নিকরণ বিভব কি না, নিম্ন না উচ্চ, হ্যাঁ। তার মানে ওই যে আয়নিক বন্ধন তৈরি যে শর্ত বললাম যে নিম্ন আয়নিকরণ বিভব থাকতে হয় ধাতুর, কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে শর্তটা নাই, যার কারণে কি অ্যালুমিনিয়াম কী হয় না, 3+ হয়ে আয়নিক যৌগ তৈরি করে না। আচ্ছা, আরেকটা ব্যাখ্যা দেওয়া যায়, সেটা হলো যে তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে প্রথমে তুমি আয়নিক ধরবা, ধরে অ্যালুমিনিয়ামের চার্জ কত, 3+, এই চার্জ দিয়ে এবং অ্যালুমিনিয়ামের আকার দিয়ে তুমি একটা জিনিস ব্যাখ্যা করতে পারবা। পোলার আয়ন একটা শব্দ আছে, পোলার আয়ন। তোমাদের বইতে, বিশেষ করে হাজার বইতে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী যৌগ, এই ব্যাখ্যাটা দিচ্ছে কিসের মাধ্যমে, হ্যাঁ, এটা হলো পোলার আয়ন দিয়ে, পোলার আয়ন। আমি প্রথমে পোলার আয়নটা দিয়ে কমপ্লিট করি না, পোলার আয়নটা দিয়ে বলার চেষ্টা করি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি সমযোজী যৌগ, মানে আয়নিক যৌগ ধরে বলছে যে এটা আয়নিক বৈশিষ্ট্যের বিচ্যুতি হয়েছে, বিচ্যুতি হয়ে সে কী চলে আসছে, তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য চলে আসছে। ব্যাখ্যাটা দিচ্ছেন পোলার আয়ন দিয়ে। পোলার আয়ন তোমাদেরকে আমি রাসায়নিক বন্ধনে পড়াবো, পোলার আয়ন পড়াবো। তো এখানে আমি সংক্ষেপে একটু করে বলার চেষ্টা করি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি সমযোজী
যৌগের মধ্যে পোলার আয়ন। পোলার আয়ন, তাহলে আমরা প্রথমে পোলার আয়ন একটা শব্দ আছে, পোলার আয়ন। পোলার আয়ন এইটা আমি সংক্ষেপে বলবো, আমরা রাসায়নিক বন্ধনীকে বিস্তারিত বলবো। পোলার আয়ন হলো যে ধরো এই একটা যৌগের ধাতু আছে অধাতু আছে, তার মানে আমরা প্রাথমিকভাবে চিন্তা করবো এটা আয়নিক, কিন্তু আমরা আয়নিক কোনটা? সোডিয়াম ক্লোরাইড আয়ন, ওকে। আবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়ন, বাট সোডিয়াম ক্লোরাইডের চেয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্য কম। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি, তাহলে আরও কম হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে যে আরও কম, সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করবো কার মাধ্যমে? পোলার আয়নের মাধ্যমে। এবং যতই আয়নিক বৈশিষ্ট্য কমে যাবে, তার মানে কী ঢুকে যাবে? যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য ঢুকে যাবে। আয়নিক বৈশিষ্ট্য কমে যাওয়া মানে কী ঢুকে যাবে? সমযোজী বৈশিষ্ট্য ঢুকে যাবে। আমরা দেখো পোলার আয়ন হলো একটা আয়নিক যৌগের কি? আয়নিক যৌগের কি? আয়নিক বৈশিষ্ট্যের আয়নিক বৈশিষ্ট্যের বিচ্যুতি। আয়নিক যৌগের আয়নিক কি বৈশিষ্ট্যের বিচ্যুতি। আয়নিক যৌগের আয়নিক বৈশিষ্ট্যের যে বিচ্যুতি, বিচ্যুতির যে পরিমাণ, এটা কি? আয়নিক যৌগের কি আয়নিক বৈশিষ্ট্যের বিচ্যুতির যে পরিমাণ। তাই আমরা দেখাবো যে সোডিয়াম যে প্লাস, হ্যাঁ, তার যে পোলার ক্ষমতা তার চেয়ে ম্যাগনেসিয়াম 2+ ক্ষমতাটা বেশি। আর অ্যালুমিনিয়ামের কি? আরও বেশি। অ্যালুমিনিয়ামের আরও বেশি। তার মানে এই যে একটা আয়নিক যৌগের আয়নিক বৈশিষ্ট্যের যে বিচ্যুতি ঘটবে, সেটা কিসের উপর নির্ভর করবে? ক্যাটায়নের চার্জের উপরে। ক্যাটায়নের চার্জের উপরে, ক্যাটায়নের চার্জ এবং আকারের উপরে। চার্জ এবং আকারের একটা অনুপাত আছে, এটা হলো চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব হলো কত? চার্জ বাই কত? চার্জ বাই। এখন এই অ্যালুমিনিয়ামের চার্জ 3+, অ্যালুমিনিয়ামের চার্জ কি 3+, আর আকার আমি যদি এই যে চার্জ ঘনত্ব হিসাব করি কার? সোডিয়াম প্লাসে, আর ম্যাগনেসিয়াম 2+, আর অ্যালুমিনিয়াম 3+, দেখো চার্জ ঘনত্ব কত? আমি একটু লিখি। সোডিয়াম প্লাসের চার্জ ঘনত্বটা হলো, দেখো সোডিয়াম প্লাসের চার্জ ঘনত্ব হলো 10 একক। চার্জ ঘনত্ব হলো 10 একক। দেখো চার্জ ঘনত্বটা সোডিয়াম প্লাসের হলো 10 একক, আর ম্যাগনেসিয়াম 2+-এর চার্জ ঘনত্ব হলো 30 একক, আর অ্যালুমিনিয়াম 3+-এর চার্জ ঘনত্ব হলো 60 একক। আস্তে আস্তে বাড়তেছে কেন? কারণ চার্জ ঘনত্ব বের করতে হয় চার্জ এবং আকার দিয়ে। চার্জটা অ্যালুমিনিয়ামের বেশি 3, আর আকারও অ্যালুমিনিয়ামের ছোটো, যার কারণে চার্জ ঘনত্বটা কার বেশি? অ্যালুমিনিয়ামের বেশি। আর চার্জ ঘনত্ব বেশি হলে কী হয়? পোলার আয়ন ক্ষমতা বাড়ে ক্যাটায়নে। আর পোলার ক্ষমতা বাড়া মানে কি? আয়নের যৌগের বিচ্যুতি ঘটছে আয়নিক বৈশিষ্ট্যে। আর বিচ্যুতি ঘটা মানে কি চলে আসছে? আয়নিক যৌগের বিচ্যুতি মানে কি বৈশিষ্ট্য? সমযোজী বৈশিষ্ট্য চলে আসছে। আয়নিক যৌগের আয়নিক বৈশিষ্ট্যের বিচ্যুতি মানে কি চলে আসছে? সমযোজী বৈশিষ্ট্য। তো অ্যালুমিনিয়ামের কি চার্জ ঘনত্বটা অন্যান্যদের তুলনায় অনেক বেশি হয়। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আয়নিক বৈশিষ্ট্যের বিচ্যুতি বেশি। তার মানে আমরা ফাইনালি কী বলবো? অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কী বলবো? সমযোজী যৌগ বলবো। দেখো তাহলে তোমাদের বইতে লেখা আছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আয়নিক বন্ধন গঠিত হলেও অ্যালুমিনিয়াম 3+ আয়নের চার্জ ঘনত্বটা অধিক। আচ্ছা, চার্জ ঘনত্বটা অধিক, আর ফলে অ্যালুমিনিয়াম আয়ন দ্বারা ঋণাত্মক আয়ন ক্লোরাইডের পোলার আয়ন হয় সহজে করে। তার মানে এই যে পোলার আয়ন হলো ক্যাটায়নের দ্বারা এই যে অ্যানায়ন ক্লোরাইড তার ইলেকট্রন বেগের বিকৃতি, মানে ক্যাটায়ন করে কি, মানে আয়নিক যৌগে কিন্তু ধাতু ইলেকট্রন দিয়ে দেয় অধাতুকে, একজন প্লাস একজন মাইনাস। এটা হলো আয়নিক যৌগের আয়নিক যৌগের গঠনের উপায়, যে ধাতু করে কি ইলেকট্রন ছেড়ে প্লাস হয় আর ইলেকট্রনটা অধাতু নেয়। কিন্তু পোলার আয়ন হলো যে ধাতু তার ইলেকট্রনটা দেওয়ার পরে সে আবার নেওয়ার চেষ্টা করে। আমি যদি ছবিকে বুঝাই তাহলে এটা ক্যাটায়ন, আর এটা কি অ্যানায়ন। ক্যাটায়ন কী করে? ক্যাটায়নের নিউক্লিয়াস করে কি অ্যানায়নের যে ইলেকট্রনটাকে টাইনে কী করে? আচ্ছা, এটা হলো যে কোনো প্রমাণত নিউক্লিয়াস থাকে, এটা ক্যাটায়নের নিউক্লিয়াস মনে করে, এটা অ্যানায়নের নিউক্লিয়াস। আর ধরো এটা ক্যাটায়ন,
তাহলে আমি কী বলবো এম প্লাস ক্যাটায়ন আর এক্স মাইনাস অ্যানায়ন, তাহলে একটা আয়নিক যৌগ এম প্লাস ক্যাটায়ন আর এক্স মাইনাস হলো অ্যানায়ন। তো পোলারায়ন হলো এই ক্যাটায়ন তার নিউক্লিয়াস দ্বারা এই যে অ্যানায়নের যে ইলেকট্রনটা নিজের দিকে টানবে, এটা হলো পোলারায়ন। তার মানে পোলারায়ন মানে আসলে ইলেকট্রনটা ক্যাটায়ন যে ইলেকট্রনটা ধাতু দিছে অধাতুকে সেটা আবার নেওয়ার চেষ্টা করা। তাহলে দেওয়ার পর যদি আবার কেউ নেওয়ার চেষ্টা করে তার মানে এটা কী আসলো, শেয়ার চলে আসলো না? শেয়ার মানে কী বৈশিষ্ট্য চলে আসলো? যৌগের বন্ধনে কী বৈশিষ্ট্য চলে আসলো? সমযোজী বৈশিষ্ট্য চলে আসলো। তার মানে এখানে অ্যালুমিনিয়ামের চার্জ অত্যাধিক হয়, সে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসটা কী করে ঋণাত্মক আয়নে যে ইলেকট্রনটাকে নিজের দিকে বেশি টান, আর তারপরে পোলারায়ন খুব বেশি হয়, পোলারায়ন খুব বেশি হয়। এবং পোলারায়ন বেশি হয় মানে এই যৌগের মধ্যে আর কি থাকে না, আয়নিক বৈশিষ্ট্য থাকে না, কি চলে যায়, সমযোজী বৈশিষ্ট্যের আধিক্য করে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে কী বলবো, সমযোজী বলবো। তাহলে মানে ক্যাটায়ন পোলারায়নটা কী আসলে? পোলারায়ন হলো এই যে ক্যাটায়নের যে নিউক্লিয়াস কী করে এই যে অ্যানায়নের ইলেকট্রনটাকে নিজের দিকে টানে, এটা হলো পোলারায়ন। তাহলে দানকৃত ইলেকট্রন আবার টানা মানে আয়নিক বৈশিষ্ট্যের বিচ্যুতি হয়, কী ঢুকে দেওয়া, সমযোজী বৈশিষ্ট্য আর সমযোজী বৈশিষ্ট্য ঢুকে দেওয়া। আর এই অ্যালুমিনিয়াম আবার এই যে পোলারায়ন যে এই যে ইলেকট্রনটাকে টানবে, ক্যাটায়নের নিউক্লিয়াস যে অ্যানায়নের টানবে পোলারায়ন, তো এটা আবার কিসের উপর নির্ভর করে? চার্জ ঘনত্বের উপরে। তো বলতে হবে যে সোডিয়াম ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব অনেক বেশি বলে অ্যালুমিনিয়ামটা এই পোলারায়নটা বেশি ঘটায়, যার ফলে এই যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্যের বিচ্যুতি বেশি ঘটে। এটা কী চলে আসে? একে আমরা কী বলি? সমযোজী যৌগ বলি, সমযোজী যৌগ বলি। আচ্ছা, মোটামুটি আমরা আর তোমরা কিন্তু এই পোলারায়ন জিনিসটা আরও ক্লিয়ার হবে কোথায়? রাসায়নিক বন্ধনে। জাস্ট তোমাদের স্যারের বইতে এই প্রশ্নটার উত্তর আলোচনার শুরুতে কী করছে, আগে বুঝাইছে যে এটা সমযোজী যৌগ, এবং সেই ব্যাখ্যা করার জন্য কী নিয়ে আসছে? পোলারায়ন শব্দটা নিয়ে আসছে। এই জন্য আমি পোলারায়নটার সংক্ষেপে একটু বলে নিলাম, আর বললাম যে পোলারায়ন মাত্রাটা এখানে খুব বেশি হয়। কেন বেশি হয়েছে? অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব বেশি বলে, কার তুলনায়? সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের তুলনায়। হ্যাঁ, এই জন্য বলছি এটা সমযোজী যৌগ। আর যখনই আমি বললাম যে এটা সমযোজী যৌগ, তখন আমি কিন্তু বন্ধন দেখাবো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। বন্ধন দেখাবো কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অ্যালুমিনিয়ামের বাইরে কয়টা ইলেকট্রন? 3টে ইলেকট্রন। তার মানে প্রতিটা ক্লোরিন একটা করে ইলেকট্রন দিয়ে কী হবে? সমযোজী বন্ধন করবে। ক্লোরিনের বাইরে কিন্তু 7টে ইলেকট্রন। বাইরে কয়টা? এই যে 7টে ইলেকট্রন, এই যে 7টে ইলেকট্রন। ক্লোরিনের বাইরে কয়টা ইলেকট্রন? 7টে ইলেকট্রন। তাহলে এটা বিজোড়, খেয়াল করুন, এটা বিজোড়। তাহলে এ আর অ্যালুমিনিয়ামের এটা বিজোড়, জোড় হয়েছে। এখানেও কী আসবে? একটা ক্লোরিন আসবে, এখানে একটা ক্লোরিন আসবে। তার মানে অ্যালুমিনিয়ামের কিন্তু নিজের 3টা শেয়ার করে 6টা হয়েছে, তার মানে অষ্টক কিন্তু সে কী হয় না, পূর্ণ হয় না। তার মানে এটা একটা অষ্টক অপূর্ণ সমযোজী যৌগ। আচ্ছা, এটা আমরা বাদ দিই আপাতত। তাহলে অ্যালুমিনিয়ামের নিজের 3টা শেয়ার করে 6টা হয়েছে, তার মানে এটা একটা অষ্টক অপূর্ণ কি সমযোজী, কী বলবো? অষ্টক অপূর্ণ সমযোজী, অষ্টক অপূর্ণ সমযোজী যৌগ। ওকে, এটা অষ্টক অপূর্ণ কি সমযোজী যৌগ। ওকে, আচ্ছা, এইবার আমরা এই যেহেতু এটা অষ্টক অপূর্ণ, তার মানে সে কিন্তু সুযোগ পাইলে প্রত্যেকের চেয়ে অষ্টকপূর্ণ হতে। শোনো, আমরা কিন্তু জানি যে সমযোজী বন্ধন তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। অষ্টকপূর্ণ হয় একটা শর্ত, অষ্টকটা পূর্ণ না হয়েও কিন্তু কী হতে পারে? একটা যৌগ সুস্থিত সমযোজী যৌগ হতে পারে। কারণ তোমরা বোধ আরেকটা নিয়ম শিখছো, 2-এর নিয়ম। আমার দেখতে হয় যোজ্যতা স্তরে যারা বিজোড় ইলেকট্রন তারা জোড় হবে, জোড় হতে গিয়ে সে অষ্টকপূর্ণ হতে পারে বা না হতে পারে। আচ্ছা, তবে অষ্টকপূর্ণ না হলে সে যদি সুযোগ পায় সে কিন্তু অষ্টকপূর্ণ হওয়ার চেষ্টা করবে। দেখো, আমরা এখন সেটাই দেখাবো। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী যৌগ, কিন্তু সে অষ্টক অপূর্ণ, এবং সে দেখবো অষ্টকপূর্ণ হওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। কীভাবে? এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে Cl কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখলাম, দেখো দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা কী করছি? পাশাপাশি রাখলাম, দেখছি পাশাপাশি রাখছি দুটো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন কী হবে? দেখো এই যে অ্যালুমিনিয়াম, সে কিন্তু অষ্টকপূর্ণ হওয়ার এবার একটা সুযোগ আছে। কীভাবে? এই যে ক্লোরিন, অন্য আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ক্লোরিন, তার কী আছে? এরকম মুক্তদূর ইলেকট্রন আছে। আমি ইলেকট্রনটাকে ডট দিতে পারি, ক্রস দিতে পারি। যেমন এখানে আমি এটা ক্রস দিচ্ছি বলে আমরা এটা ক্রস দিলাম। 3টা মুক্তদূর আছে, দেখো 3টা মুক্তদূর আছে। মুক্তদূর হলো দ্বারা একটা পরমাণু যে ইলেকট্রনটা যোজ্যতা স্তরে আছে বাট কী করে নাই, বন্ধন তৈরিতে অংশগ্রহণ করে নাই, তাকে বলা হয় মুক্তদূর। তারপর এই যে ক্লোরিন, তার কী আছে? 3টা একটা মুক্তজোড়, তারপরে কি একটা মুক্তজোড় আছে। ওকে, আর একটা যেটা বিজোড় ছিল সে বন্ধন করছে, তাহলে এরা মুক্তজোড়, 3টা মুক্তজোড় আছে। ওকে, এখন দেখো অ্যালুমিনিয়ামের কিন্তু আবার অষ্টকপূর্ণ হয় নাই, আবার ওর আবার মুক্তজোড় আছে,
তো এর সাথে একটা বন্ধন হতে পারে, এর সাথে একটা বন্ধন হবে। এই বন্ধনের নাম কি বন্ধন? সন্নিবেশ বন্ধন। মানে দুইটা পরমাণুর মধ্যে এবার ইলেকট্রন শেয়ার হবে। ইলেকট্রন তো ক্লোরিন একাই দিছে, আর অ্যালুমিনিয়াম নিতে আগ্রহী, কারণ সে অষ্টপূর্ণ হতে চায়। তাহলে সন্নিবেশ বন্ধন, তোমরা সমযোজী বন্ধনের সংজ্ঞা জানো। এই দুইটা পরমাণুর মধ্যে দেখো ইলেকট্রন শেয়ার হয়েছে, এই ইলেকট্রন দ্বয়ের একটা অ্যালুমিনিয়াম দিছে, একটা ক্লোরিন দিছে। এটা কি বন্ধন? সমযোজী বন্ধন। মানে দুজনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যদি উভয় একটা করে সরবরাহ করে, সেটাকে সমযোজী বন্ধন বলে। কিন্তু এখানে এই দুইটা পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ার হতে পারবে, কিন্তু ইলেকট্রন তো ক্লোরিন একাই দিবে, কারণ অ্যালুমিনিয়ামে নাই। কিন্তু অ্যালুমিনিয়াম চায়, কারণ তার অষ্টপূর্ণ দরকার, আর ও দিতে রাজি আছে, কারণ তার ইলেকট্রন দুটো বেকার বসে আছে। হ্যাঁ, কারণ ওকে দিলে কী হবে? মনে করো তোমার ব্যাংকে টাকা রাখছো, তুমি সুদ খাও না, আর তোমার এক প্রতিবেশী কী করছে, ধার চাইছে, তুমি জানো যে সে বিপদে পড়ছে, যত সময় আবার টাকা ফেরত দিয়ে দিবে, তখন তুমি কী করবে? ব্যাংকে না রেখে ওই লোকটাকে ধার দিবে। এতে কী হবে? তোমার লস হবে না, বাট ওর কিন্তু উপকার হবে। ঠিক সন্নিবেশ বন্ধনে হয় কি, ওর অষ্টপূর্ণের জন্য দরকার, ওর কিন্তু এটা বেকার ইলেকট্রন। এদের মধ্যে কী হবে? ইলেকট্রন শেয়ার হবে, এবং ইলেকট্রন তো ক্লোরিন একাই দিবে। তো এই বন্ধনের নাম কি? সন্নিবেশ বন্ধন। তার মানে দুইটা পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনটা যদি একটা পরমাণু একাই সরবরাহ করে, আর দুজনে যদি কী করে? সমানভাবে শেয়ার করে, তাহলে সেই বন্ধনের নাম কি? সন্নিবেশ বন্ধন, না সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন। আচ্ছা, ঠিক দেখো, তার মানে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিনটা ওকে সাহায্য করবে। ঠিক এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এই ক্লোরিনটা কী করবে? এই ক্লোরিনটা একে সাহায্য করবে, একে সাহায্য করবে, এই ক্লোরিনটাকে সাহায্য করবে। তাহলে লাভ হলো কি? এর সাহায্য নিয়ে অষ্টপূর্ণ হলো, আবার ওকে সাহায্য করে ওকে অষ্টপূর্ণ হতে সাহায্য করে। তার মানে পুরোটা মিলে কী হয়ে গেল? একটা যৌগ হয়ে গেল। মানে যদি একটা বন্ধন, তার মানে পুরোটা মিলে কি একটা যৌগ। এই যৌগের সংকেতটা কী? অ্যালুমিনিয়াম কয়টা যৌগ? আর ক্লোরিন কয়টা? 6টা। এটাকে কী বলা হয়? অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি? ডাইমার। তার মানে দুইটা অণু মিলে একটা অণু হিসেবে থাকে কেন? কারণ অ্যালুমিনিয়াম এটা সমযোজী যৌগ, অ্যালুমিনিয়ামের অষ্টপূর্ণ দরকার। তখন কী করে? দুইটা অণু, হ্যাঁ, অ্যালুমিনিয়ামকে সাহায্য করে সিএল, আর এই ক্লোরিনকে সাহায্য করে পুরোটা মিলে একটা অণু হয়ে যায়। যে অণুর গাঠনিক স্ট্রাকচারে দুইটা কী আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু আছে, যার কারণে এটাকে কী বলা হয়? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার। তার মানে একদম ডিশ কথাটা হলো যে প্রথমে তোমাকে বলতে হবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সমযোজী যৌগ। তার একটা ব্যাখ্যা দিতে হবে, হয় পোলারাইজের ব্যাখ্যা দিতে পারো, অথবা বলতে পারো যে এখানে যে ধাতুটা আছে তার থেকে ইলেকট্রন সহায়তা হয় 3টা, এবং উচ্চ আয়নীকরণ বিভব অ্যালুমিনিয়ামের। এটা অনেক বেশি শক্তি লাগে, যেটা রাসায়নিক বন্ধন তৈরি প্রক্রিয়া থেকে পাওয়া যায় না, যার কারণে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ না, সমযোজী যৌগ, সমযোজী যৌগ। আচ্ছা, তাহলে সমযোজী যৌগ যখনই তুমি প্রমাণ করলা বা ব্যাখ্যা দিলা, ব্যাখ্যার মাধ্যমে বললা সমযোজী যৌগ, তারপরে আসলো ইলেকট্রন শেয়ার। আর শেয়ারে আমরা দেখালাম যে এটা অষ্টকপূর্ণ সমযোজী যৌগ। তারপরে বললাম যে এখানে অষ্টপূর্ণ হওয়ার সুযোগ আছে কি বন্ধনের মাধ্যমে? সন্নিবেশ বন্ধন। তোমরা কিন্তু স্কুলে সন্নিবেশ বন্ধনটা পড়োনি, কারণ ওখানে ছিল না। সন্নিবেশ বন্ধন আর সমযোজী বন্ধন প্রায় একই রকম, শুধু পার্থক্যটা হলো সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন দুজনে একটা করে দিবে, আর সন্নিবেশ বন্ধনে কী হবে? শেয়ারকৃত ইলেকট্রন যে কোনো একজন সরবরাহ করলে সেটা কী হবে? সন্নিবেশ বন্ধন হবে, না সন্নিবেশ বন্ধন হবে। আচ্ছা, তাই আমরা এবার দেখো, আমরা গ্রুপ 14 দেখো, গ্রুপ 14 হলো প্রথম যে কোশ্চেনটা, কার্বনের অক্সাইড। আচ্ছা, গ্রুপ আমাদের 13টা শেষ করেছি, না 13টা। এবার গ্রুপ 14 কার্বনের অক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড, আর সিলিকনের একটা অক্সাইড আছে, কি? সিলিকন ডাইঅক্সাইড। ওকে, তো এই দুটা নিয়ে একটা কম্পেয়ার করবো। সাধারণ তাপমাত্রায়, দেখো সাধারণ তাপমাত্রায় কোশ্চেন হলো, সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, হ্যাঁ, কিন্তু কি সিলিকন ডাইঅক্সাইড কি কঠিন? সিলিকন ডাইঅক্সাইড মানে সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন। খুব একটা মৌলিক কোশ্চেন, না? সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড, হয়তো তোমরা স্কুলে পড়ে আসছো। আচ্ছা, প্রথমে কার্বন ডাইঅক্সাইড লিখলাম। প্রথমে দেখো কার্বন ডাইঅক্সাইড লিখলাম। তো এই কার্বন ডাইঅক্সাইডটার মধ্যে নিশ্চয়ই সবাই জানো যে বন্ধনটা সমযোজী, সবাই জানে।
ওকে, বন্ধন সমযোজী। আর আকৃতিটা সরলরৈখিক, জাস্ট তোমরা হয়তো মুখস্থ জানো যে আকৃতি সরলরৈখিক। কেন আকৃতি সরলরৈখিক সেগুলো কিন্তু আমরা রাসায়নিক বন্ধনে পড়াবো, রাসায়নিক বন্ধনে পড়াবো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আমি রাসায়নিক সংকেত দেখছি আকৃতি সহ, আকৃতি সরলরৈখিক, জাস্ট মুখস্থ জানি মনে করো আপাতত। আর কার্বনের যোজনী 4 পূর্ণ হয়েছে এখানে। এখন দেখো, মনে করো এই একটা অণু H6 সমযোজী বন্ধন, কারণ দুটো অর্থাৎ ইলেকট্রন শেয়ার হবে। ওকে, ইলেকট্রন শেয়ার হবে, বাট সমযোজী যৌগ আবার দুই রকম আছে, পোলার, অপোলার। এটা পোলার, এই সমযোজী যৌগটা পোলার। কেন? কারণ ইলেকট্রনটা কার দিকে ঝুঁকে আছে? ক্লোরিনের। শেয়ারকৃত ইলেকট্রন দুজন ভিন্ন হতে কোণের দিকে ঝুঁকে থাকবে, হ্যাঁ, এবং কার দিকে ঝুঁকে থাকবে? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। কারণ সাধারণত তুমি যারা পর্যায় সারণীর ডানে থাকে তাদের তড়িৎ ঋণাত্মকতা কী হয়? বেশি হয়। বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তড়িৎ ঋণাত্মকতা হলো শেয়ারকৃত ইলেকট্রন যখন কোণের দিকে ঝুঁকে থাকা, সেটাকে কী বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তাহলে আমরা এই যে কে ইলেকট্রন কতটুকু নিজে থেকে টানতে পারে এটা পরিমাপ করে একটা পর্যায় সারণীতে প্রত্যেকটা মোলের পাশে কার্বনের সংখ্যার পাশাপাশি কী দেওয়া আছে? তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া আছে। তো আমরা সেখান থেকে জানি যে হাইড্রোজেনের কত? 2.1, আর ক্লোরিনের কত? 3.5, 3.0। মানে দেখবা পর্যায় সারণীতে প্রত্যেকটা মোলের দেখবা ঘরে পারমাণবিক সংখ্যা আছে, ভর আছে না, পারমাণবিক ভর আছে, তারপরে তড়িৎ ঋণাত্মকতার মান দেখবা আছে। আমরা সেখান থেকে জানি যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, আর ক্লোরিনের কত? 3.0। তাহলে এখানে পার্থক্যটা কত? পার্থক্যটা কত? 0.9। আর তোমরা মনে রাখবা দুটা মৌলের মধ্যে, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি তড়িৎ বা ঋণাত্মকতার পার্থক্য কি হয়? 0.5 হতে 1.9, সে কী হবে? পোলার সমযোজী, পোলার সমযোজী যৌগ। আর 0.5 থেকে কম হলে অপোলার হবে, অপোলার সমযোজী হবে। আর যদি 1.9-এর বেশি হয় তাহলে আয়নিক হবে। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, যে কোনো দুটা মৌল দিয়ে যদি যৌগ দেয় তুমি বলতে পারবা যে সেটা সমযোজী নাকি আয়নিক। সমযোজী হলে সেটা কি পোলার না অপোলার। তাহলে 0.5 থেকে 1.9 হলে পোলার সমযোজী, তার মানে 0.9, মানে 0.5 থেকে 1.9-এর মধ্যে। সো এটা পোলার সমযোজী যৌগ HCl। আচ্ছা, এখন আমরা কার্বন ডাইঅক্সাইডটা সমযোজী যৌগ সবাই জানো, কারণ কার্বন অক্সিজেন দুটো অধাতু। এখন আমি জানতে চাই যে এটা পোলার নাকি অপোলার, পোলার নাকি অপোলার। তারপরে আমরা মূল অ্যান্সারে যাবো। আচ্ছা দেখো, এখন আমরা হিসাব করি তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান কার্বনের কত? 2.5, আর অক্সিজেনের হলো 3.5। দেখো তো পার্থক্যটা কত? 1.0। দেখছো পার্থক্য কি? 1.0। তাহলে এই পার্থক্য কিন্তু বলে দিচ্ছে যে এটা পোলার হওয়ার কথা, কিন্তু এটা অপোলার। কারণ দেখো, একটা অণুতে যদি পরমাণু সংখ্যা 2টা হয় তখন শুধু পার্থক্যটাই থেকেই সিদ্ধান্ত দিতে পারবা পোলার না অপোলার। কিন্তু যখন কি হবে, অণুতে পরমাণু সংখ্যা 2-এর বেশি হবে তখন পার্থক্য সাথে আরেকটা জিনিস আনতে হবে, আকৃতি। পার্থক্যের সাথে আরেকটা আকৃতি আনতে হবে। আমরা জাস্ট আপাতত জানি যে আকৃতি যদি সরলরৈখিক হয় তাহলে অপোলার হবে। হ্যাঁ, দেখো পার্থক্য 1.0, কিন্তু কি বলবো? কিন্তু অপোলার, অপোলার, কিন্তু অপোলার। কারণ কারণ আকৃতি, কারণ আকৃতি। আর এখানে পরমাণু 2টা ছিল, এখানে পার্থক্য দেখে ডাইরেক্ট সিদ্ধান্ত দিচ্ছি পোলার, কিন্তু এখানে এই পার্থক্য দেখে সিদ্ধান্ত দেওয়া যাবে না, সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, আকৃতি। কিন্তু অপোলার কারণ হলো আকৃতি কি? কারণ আকৃতি কি? সরল, আকৃতি সরল। ওকে, কারণ আকৃতি সরলরৈখিক। কারণ আকৃতি সরলরৈখিক করার কারণে হবে কি? অক্সিজেন ইলেকট্রন টানবে। ওকে, অক্সিজেন ইলেকট্রন কী করবে? টানবে। আবার এই অক্সিজেন ইলেকট্রন টানবে। এই টানটা কি? সমান বিপরীত। এই টানটা সমান বিপরীত হতে ইলেকট্রন কোনো দিকে যাবে না। এই অক্সিজেনটা কার্বন থেকে ইলেকট্রন টানবে, আবার এই অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন টানবে।
এই টার্মটা সমান ও বিপরীত হওয়ার কারণে ইলেকট্রন কোনো দিকে যাবে না। তার মানে কি এটা অপোলার। তার মানে অপোলার হওয়ার কারণ হলো ইলেকট্রন টানে অক্সিজেন, বাট এটা মাইনাস হবে না। যেমন এটা কী হবে, আংশিক মাইনাস, এটা আংশিক প্লাস হবে, বাট এটা আংশিক মাইনাস আংশিক প্লাস হোল তৈরি হবে না, কারণ এও টানার চেষ্টা করবে, এও টানার চেষ্টা করবে, ইলেকট্রন কোনো দিকে যাবে না। যার কারণে কার্বন ডাইঅক্সাইড কি অপোলার। তাহলে আমরা ফাইনালি কী বললাম, কার্বন ডাইঅক্সাইড একটা অপোলার সমযোজী যৌগ। আচ্ছা, আর তোমরা মনে রাখবা যে একটা সমযোজী যৌগ যদি অপোলার হয় তখন দুইটা অণুর মধ্যে কী কাজ করে, দুর্বল ভ্যান ডের ওয়ালস বল কাজ করে। ওকে, তাহলে আমরা একটু দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা তাহলে এখানে একটা কোশ্চেন কিন্তু হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড অপোলার সমযোজী যৌগ কেন? তো বলবা প্রথমে কি তৈরিতে পার্থক্য দেখাবা 1.0, কিন্তু বলবা আকৃতি সরলরৈখিক হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইডটা অপোলার। এখন আর এই কার্বন ডাইঅক্সাইডটা অপোলার আর অপোলার সমযোজী যৌগের দুটো অণুর মধ্যে কী কাজ করে, দুর্বল ভ্যান ডের ওয়ালস বল কাজ করে। দুর্বল ভ্যান ডের ওয়ালস বল কাজ করে, দুর্বল ভ্যান ডের ওয়ালস বল, ভ্যান ডের ওয়ালস, ভ্যান ডের ওয়ালস বল কাজ করে, দুর্বল ভ্যান ডের ওয়ালস বল কাজ করে। ওকে, তাহলে যদি একটা সমযোজী মানে তার মানে এটা হলো একক অণু হিসেবে থাকে, এই যে এর একটা একক অণু, আর দুটো অণুর মধ্যে কী কাজ করে, ভ্যান ডের ওয়ালস বল, এটা একক অণু, এটা কি একক অণু হিসেবে কাজ করে। আর দুটো অণুর মধ্যে কী কাজ করে, দুর্বল ভ্যান ডের ওয়ালস বল কাজ করে, দুটো অণুর মধ্যে দুর্বল ভ্যান ডের ওয়ালস বল কাজ করে। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বলবা একক অণু হিসেবে থাকে, কারণ কার্বন ডাইঅক্সাইড হলো অপোলার সমযোজী যৌগ, অপোলার হয় এবং সমযোজী যৌগ হয়, তারা কি একক অণু হিসেবে থাকে, দুটো অণুর মধ্যে কাজ করে ভ্যান ডের ওয়ালস বল। আর আমরা যখন কাউকে গলাবো বা ফুটাবো, অণুগুলো কিন্তু বিচ্ছিন্ন করি, সমযোজী যৌগের ক্ষেত্রে অণুগুলো বিচ্ছিন্ন করি, আর আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা আয়নগুলো বিচ্ছিন্ন করি। ধরো আমি সোডিয়াম ক্লোরাইডকে গলাবো, এখানে কিন্তু একক হলো আয়ন, মানে আমরা এই দুটো আয়নকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করবো, মানে কী বন্ধন ভাঙবে, গলাবো মানে আয়নিক বন্ধন ভেঙে আয়নগুলো বিচ্ছিন্ন করবো। কিন্তু আমরা যখন কার্বন ডাইঅক্সাইড গলাবো, ধরো কঠিন কার্বন ডাইঅক্সাইড গলাবো, আমি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কার্বন অক্সিজেনকে আলাদা করবো না। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাস আর সিএল মাইনাসকে আলাদা করি, মানে সরাসরি আয়নিক বন্ধন ভাঙবে। কিন্তু আমি যখন কার্বন ডাইঅক্সাইড গলাবো তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড দুটো অণুকে পরস্পর থেকে কী করবো, পৃথক করবো। আমি কিন্তু কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে কার্বন অক্সিজেনকে আলাদা করবো না। তার মানে সমযোজী যৌগের একক কোনো কি অণু, গলানো মানে ফোটানো মানে অণুগুলো বিচ্ছিন্ন করা, আর আয়নিক যৌগের একক হলো আয়ন, আয়নিক যৌগ গলানো মানে কি আয়নগুলো পৃথক করা। ওকে, কারণ আয়নিক যৌগ গলানো মানে আয়নিক বন্ধন ভাঙ্গা, কিন্তু সমযোজী যৌগ গলানো মানে কিন্তু সমযোজী বন্ধন ভাঙ্গা না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখবা সমযোজী বন্ধন ভেঙে সমযোজী যৌগ গলাইতে হয়, তখনই তার গলনাঙ্কটা কী হয়ে যায়, অনেক অনেক বেশি হয়ে যায়। মানে সমযোজী যৌগ গলানো মানে অণুগুলো পৃথক করা, তার মানে অণুগুলোর মধ্যে কী থাকে, আন্তঃআণবিক বন্ধন থাকে, সেটা ভ্যান ডের ওয়ালস বল আছে, আরও আছে ডাইপোল ডাইপোল আকর্ষণ, তারপরে হাইড্রোজেন বন্ধন। তো আমরা ওগুলো পরে আসবো, হাইড্রোজেন বন্ধন ডাইপোল ডাইপোল আকর্ষণ কী, জাস্ট আপাতত মনে রাখো ভ্যান ডের ওয়ালস বল থাক, দুইটা কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে আছে, সেটাকে মিনিমাইজ করে গলাইতে হয়। ওকে, আর সোডিয়াম ক্লোরাইড যদি গলানো হয় তাহলে কিন্তু আমরা সরাসরি আয়নিক বন্ধন ভাঙতে হয়, এই জন্য আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেক বেশি হয়, কিন্তু এটা কিন্তু বেশি হয়। কিন্তু যখন তুমি সমযোজী যৌগের আমরা সব অণুগুলো পৃথক করতে গেলে যদি আমরা সমযোজী বন্ধন ভাঙতে হয়, এবার কিছু আছে আমরা এখনই দেখাবো যে সমযোজী যৌগের কিছু যৌগ আছে যাদের অণুগুলো পৃথক করতে কী করতে হয়, সমযোজী বন্ধন ভাঙতে হয়, এবং তাদের দেখবা গলনাঙ্কটা অনেক সময় আয়নিক বন্ধনের চৌকি হয়ে যায়, বেশি হয়। ওকে, তাহলে দেখো এই যেমন সিলিকন ডাইঅক্সাইড, এটা হলো পলিমার, এই সিলিকন ডাইঅক্সাইড পলিমার, এই এসআই কি ও টু পাশে কী দিলাম এন, পলিমার, এটা হলো একক হলো কি অণু, আর এটা কি পলিমার, এটা কি পলিমার, ওকে, এটা কি পলিমার, এটা একক হলো অণু, আর এটা কি পলিমার। এবার আমরা পলিমারের স্ট্রাকচার রাখি, পলিমারের স্ট্রাকচার দেখো তো, পলিমারের স্ট্রাকচার এসআই ও এই পলিমারের স্ট্রাকচার রাখলে বুঝতে পারবো যে আমরা যখন এখানে কার্বন ডাইঅক্সাইড অণু পৃথক করতে, দুটো অণু পৃথক করতে কী লাগছে, ভ্যান ডের ওয়ালস বল ভাঙতে হয়েছে যে দুর্বল। কিন্তু এখানে দেখবা সিলিকন ডাইঅক্সাইড, এখানে এই যে ও, এখানে ও, এখানে ও সিলিকন,
তার মানে আমরা যে স্ট্রাকচার যখন আঁকবো খেয়াল রাখবো একটা সিলিকনের পাশে যেন অক্সিজেন কয়টা হয়, 4টা হয়। এই 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 যে এই যে সিলিকন সিলিকন অক্সিজেন অক্সিজেন এরকম। হ্যাঁ, আচ্ছা নিচেরটা মধ্যে দেখা যাচ্ছে না, সমস্যা নাই। আমরা দেখো আমি এই সিলিকন ডাইঅক্সাইড পলিমার হিসেবে থাকি, এটা পলিমারের স্ট্রাকচার। এবং দেখো একটা সিলিকনকে ঘিরে অক্সিজেন আছে 4টা, এখানে একটু ভুল হয়েছে বোধ হয়, এখানে অক্সিজেন থাকবে মাঝখানে একটা, 2টা সিলিকনের মাঝে অক্সিজেন থাকবে একটা। এই সরি এই দেখো দেখো তার মানে সিলিকন একটা সিলিকনকে ঘিরে 4টা অক্সিজেন আছে দেখো, আবার একটা অক্সিজেনকে ঘিরে সিলিকন আছে কয়টা, 2টা আছে। এখন যদি আমি এই সিলিকন ডাইঅক্সাইড পলিমার ক্লাস থেকে যদি আমি সিলিকন ডাইঅক্সাইড অণু পৃথক করতে চাই, কারণ আমি দেখো আমি কিন্তু কোনো কিছু গলানো বা ফুটানো মানে কি অণুগুলো পৃথক করা, তার মানে এখানে সিলিকন ডাইঅক্সাইড অণুটা যদি পৃথক করতে চাই স্ফটিক থেকে, এই যে পৃথক করতে চাই কী করতে হবে বলো, এই যে পৃথক করতে চাই কী করতে হবে, এই বন্ধন ভাঙতে 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 হবে। যেমন এখানে কার্বন ডাইঅক্সাইড অণু যদি পৃথক করতে চাই ভ্যান ডের ওয়ালস বল ভাঙতে হবে, এখানে কিন্তু 4টা সমযোজী বন্ধন ভাঙতে হয়, 4টা, এই একটা 4টা সমযোজী বন্ধন ভাঙতে হয়, যার জন্য কী লাগে, অনেক তাপ লাগে। এই জন্য সিলিকন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা সলিড। কারণ দেখছো যে সিলিকন ডাইঅক্সাইড এখানে কিন্তু বন্ধন সমযোজী, বাট এর ভৌত অবস্থা সলিড। তার মানে এই পলিমার হওয়ার কারণে এই অণুগুলো পৃথক করতে সমযোজী বন্ধন ভাঙতে হয়। তার মানে সমযোজী বন্ধন কিন্তু আইনিক বন্ধন হচ্ছে কি না, দুর্বল না, অনেক সবল। তোমরা অনেকের ধারণা যে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তাহলে বোধহয় সমযোজী বন্ধন দুর্বল, তা না কিন্তু। কারণ আমি তো সমযোজী যৌগ যখন গলাই তখন তো আমি সমযোজী বন্ধন ভাঙি না, দুটো অণু পৃথক করি। দুটো অণুর মধ্যে কী কাজ করে, আন্তঃনাবিক বন্ধন কাজ করে। তাহলে তুমি বলতে পারো যে আন্তঃনাবিক বন্ধন দুর্বল কাটছে আইনিক বন্ধন আছে। তুমি বললো যে আইনের যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এর অর্থ কিন্তু এই না যে সমযোজী বন্ধন দুর্বল, আইনিক বন্ধন শক্তিশালী। কারণ আইনি যৌগ তুমি গলনাঙ্ক বেশি কেন, কারণ আইনিক বন্ধন ভাঙবো, কিন্তু তুমি যখন সমযোজী বন্ধন যৌগ গলাও তখন তো তুমি সমযোজী বন্ধন ভাঙো না, দুইটা অণুকে পৃথক করো। এই দুইটা অণুর মধ্যে কাজ করে কি, আন্তঃনাবিক বন্ধন। তাহলে বলবা যে আন্তঃনাবিক বন্ধন দুর্বল কাটছে আইনিক বন্ধনের চেয়ে, এটা বলতে পারবে। যেমন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, সোডিয়াম ক্লোরাইডের বেশি, তাহলে এখান থেকে কী মেসেজ পাচ্ছ তুমি, বলবা যে সোডিয়াম ক্লোরাইডের মতো আইনিক বন্ধনটা শক্তিশালী, আর কার্বন ডাইঅক্সাইড দুইটা অণুর মধ্যে যে ভ্যান ডের ওয়ালস বল সেটা আইনিক বন্ধনের চেয়ে দুর্বল। কিন্তু দেখো আমি যখন সিলিকন ডাইঅক্সাইডে যাচ্ছি সেখানে তো আমরা ভৌত অবস্থা সলিড, গলনাঙ্ক অনেক বেশি। কেন বেশি, কারণ আমার এখানে পলিমার হওয়ার কারণে সিলিকন ডাইঅক্সাইড আমরা এখানে সমযোজী বন্ধন ভাঙতে হয়, ভাঙে কার্বন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড অণু পৃথক করতে হয়, যার কারণে কি এর গলনাঙ্কটা অনেক অনেক বেশি আর কি থাকে। কারণ তোমরা কিন্তু এই মেসেজটা কখনো নিবা না যে আইনিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি মানে আইনিক বন্ধন শক্তিশালী, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম মানে কিন্তু সমযোজী বন্ধন দুর্বল না। কারণ সমযোজী যৌগের একক হলো অণু, আমরা অণু পৃথক করি, অণুর মধ্যে কাজ করে ভ্যান ডের ওয়ালস বল, তার মানে ভ্যান ডের ওয়ালস বল দুর্বল কাটছে আইনিক বন্ধনের চেয়ে। আচ্ছা, তো এবার তোমরা তাহলে আশা করি বুঝতে পারছো কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন, কারণ কার্বন ডাইঅক্সাইড একক হলো অণু, দুটো অণুর মধ্যে কাজ করে ভ্যান ডের ওয়ালস বল, দুর্বল হওয়ার কারণে অণুগুলো দূরে থাকে, এই জন্য গ্যাস। আর সিলিকন ডাইঅক্সাইড পলিমার, সিলিকন ডাইঅক্সাইড পলিমার স্ফটিকে থেকে সিলিকন ডাইঅক্সাইড অণু যদি পৃথক করতে চাও কী করতে হবে, সমযোজী বন্ধন ভাঙতে হবে, কয়টা, 4টা, এই জন্য ভৌত অবস্থা সলিড। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন করবো এখান থেকে। দেখো কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের যৌগ কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড হয় না কেন? কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, সরি হয় না, দেখছো না হলে এখানে হবে না, কিন্তু এত হয় কেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন না। কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, তোমাকে আগে জানতে হবে যে আর্দ্র বিশ্লেষণটা কী আসলে, কীভাবে হয়, তাহলে বুঝতে পারবো যে কেন আর্দ্র বিশ্লেষিত হয় কিন্তু হয় না কেন। ওকে, হয় না।
দেখো প্রথমে আমরা দেখো আমরা বিক্রিয়া লিখি আদ্র বিশ্লেষণ সিলিকন টেট্রা ক্লোরাইড। এর সাথে আমরা কী লিখবো প্রথমে সিলিকন টেট্রা ক্লোরাইডের আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা লিখব কীভাবে দেখো তো, এটা পানির সাথে বিক্রিয়া মানে আদ্র মানে পানির সাথে বিক্রিয়া করবে। কী হবে SI ও H 4 প্লাস 4HCl। আমি যদি সমতা করি, সমতা না করলে সমস্যা নেই, সমতার জন্য কী করছে এখানে এই সামনে 4 দিচ্ছে। আচ্ছা এইটা হলো কি আদ্র বিশ্লেষণ। দেখো এটা আদ্র বিশ্লেষণ। আরেকটা শব্দ আছে আমি একটু লিখি, আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া করা। আচ্ছা আর তোমরা কিন্তু সবাই জানো এটা কী যৌগ, সমযোজী যৌগ। সমযোজী যৌগ, বন্ধনটা সমযোজী। আমার একবার সমযোজী যৌগের সাধারণত কী হয় আদ্র বিশ্লেষণ হয়, তবে সব সমযোজী যৌগের আদ্র বিশ্লেষণ কী হয় না, বা যাদের হয় তাদের আবার সক্রিয়তা কি না এক না। আচ্ছা আবার আমি জাস্ট আরেকটা শব্দ আছে রসায়নে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো পানি যোজন। ধরো আমি সোডিয়াম ক্লোরাইড লিখলাম প্লাস পানি সোডিয়াম ক্লোরাইড প্লাস কি পানি। ওকে তাহলে এখান থেকে কী হলো সোডিয়াম প্লাস একই আর কি Cl মাইনাস। এটাকে বলা হয় পানি যোজন। এটাকে পানি ওকে দেখো এটা হলো পানি যোজন, জাস্ট পানিতে আয়নিত হওয়া। এখানে কিন্তু পানির সাথে বিক্রি হয় না, জাস্ট এখানে পানি দ্রাবক। তুমি অনেকে দেখবা এবার H2O লেখে বা এভাবে লেখে একই মানে পানি এখানে দ্রাবক H2O। H2O লিখবা বা কি লিখবা একই H2O বা একই লিখবা। ওকে এটা কি দ্রাবক হিসেবে ইউজ হয়েছে, এখানে পানির সাথে বিক্রিয়া করে না, জাস্ট সোডিয়াম ক্লোরাইড যে কেলাস স্ফটিক ভেঙে ক্যাটায়ন সোডিয়াম প্লাস তার চারদিকে কী আছে এই যে পানি আছে, পানি পোলার দ্রাবক, পানির অক্সিজেন নেগেটিভ প্রান্ত এটাকে বলে পানি যোজন। অক্সিজেন মাইনাস এটা প্লাস এই, আবার এই যে অক্সিজেন কি H ওকে তাহলে এটা কি মাইনাস এটা প্লাস তারপরে কি এটা প্লাস ওকে তারপরে কি এই যে H তারপরে কি H তাহলে অক্সিজেন কি মাইনাস এটা প্লাস তারপরে কি এটা প্লাস ওকে প্লাস। তারপরে সোডিয়াম প্লাসকে ঘিরে পানি তার নেগেটিভ পোল দ্বারা কী করে বেষ্টন করে আসে, এটা বলে পানি যোজন। ঠিক একইভাবে এই যে ক্লোরাইড তার চারদিকে কী আছে পানি আছে, এই যে H ও ওকে তারপরে কি H কত ও ওকে তারপরে কি H ওকে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস কি এটা প্লাস প্লাস এগুলো মাইনাস না এগুলো মাইনাস সবাই জানো। তার মানে এবার সিএলকে ঘিরে আছে পানির পজিটিভ পোল, পানির পজিটিভ পোল মানে এটাকে বলে পানি যোজন। তার মানে ক্যাটায়নকে ঘিরে পানির বিন্যাস থাকবে পানির নেগেটিভ পোল, আর অ্যাননকে ঘিরে পানির পজিটিভ পোল বিন্যাস থাকবে, এটাকে বলে পানি যোজন। আর এটাকে কী বলা হয় আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া করে। তার মানে এটা হলো আয়নিক যৌগ, এটা কি আয়নিক যৌগ আর আমরা কি দেখলাম আয়নিক যৌগের কী হয় পানি যোজন হয়, আর সমযোজী যৌগের কী হয় আদ্র বিশ্লেষণ হয়। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড সমযোজী যৌগ, বাট এর কী হবে না আদ্র বিশ্লেষণ হবে না। কেন হবে না সেটা আমরা বলার আগে আমরা এই আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা ভেঙে দেখাবো। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি বোধ হয় দুটো শব্দ, একটু আদ্র বিশ্লেষণ আর পানির যোজন কিন্তু এক না। পানির যোজন হলে পানিতে আয়নিত হওয়া, আর আদ্র বিশ্লেষণ হলে পানির সাথে কী করা বিক্রিয়া করা, পানির সাথে বিক্রিয়া করা। আচ্ছা এবার একটু দেখি আমরা এখানে এই আদ্র বিশ্লেষণটা কীভাবে হয়, আদ্র বিশ্লেষণটা কীভাবে হচ্ছে। ওকে আমরা এই যে সিলিকন না এই যে সিএল আর আমরা একটু এতে আসি সিলিকন টেট্রাক্লোরাইড কীভাবে হয় একটু দেখাই। এটা সিলিকন তার ইলেকট্রন বিন্যাস আমরা দেখি
1:2, 2:2, 2p6, 3s1 লিখলাম, 3px1, 3py1, 3p, ওকে। কারণ সিলিকন হলো 14 আর উত্তেজিত অবস্থা, মানে আমরা 3s2 না দিয়ে 3s একটা ইলেকট্রন রেখে একটা ইলেকট্রন 3p যেতে দিচ্ছে, মানে আমি একবারে লিখে দিচ্ছি। দেখো এই যে যোজ্যতা স্তর, এই যে এটা বিজোড় ইলেকট্রন, এটা বিজোড় ইলেকট্রন, এটা বিজোড় ইলেকট্রন, এটা বিজোড় ইলেকট্রন, দেখো তো, হ্যাঁ। তাহলে এখানে কি আসছে? ক্লোরিনের কত? 3p। এখানেও কি ক্লোরিনের কি 3p, এখানেও ক্লোরিনের কি 3p, এখানেও কি ক্লোরিনের 3p। তার মানে সিলিকনের বাইরে কি 4টা ইলেকট্রন, 4টা বিজোড় ছিল না, উত্তেজিত করে 4টা বিজোড় করছে। তাহলে এখানে কি আসছে? ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে এভাবে সিলিকন টেট্রাক্লোরাইডের মধ্যে সিলিকন ক্লোরিন 4টা সমযোজী বন্ধন থাকে। এবং সিলিকন কিন্তু অষ্টকপূর্ণ সমযোজী যৌগ। কিন্তু সিলিকনের কিন্তু বহিস্থ শক্তিস্তরটা 3য় শক্তিস্তর, সেখানে কিন্তু কি আছে? 3d আছে, ফাঁকা। কেউ যদি চায় সিলিকনের ফাঁকা ডি অরবিটালের সাথে বন্ধন করতে পারবে। আর যেহেতু ডিতে কোনো ইলেকট্রন নাই, তার মানে যে আসবে সে তাকে 2টি ইলেকট্রন নিয়ে আসতে হবে। সেই বন্ধনের নাম কী হবে? সন্নিবেশ বন্ধন হবে। তার মানে সিলিকনের ইলেকট্রন 8টা থাকার পরেও তার অষ্টক সম্প্রসারণ সম্পর্ক, মানে সমযোজী যৌগ যারা অষ্টক অপূর্ণ তারা অষ্টকপূর্ণ হতে চায়। তখন সমযোজী যৌগ কী হয়? অষ্টক অপূর্ণ হয়েও যোগ হতে পারে, অষ্টকপূর্ণ হতে পারে, আবার অষ্টক সম্প্রসারণ হয়ে হতে পারে। আমরা এখানে দেখবা সিলিকনের কী হবে? অষ্টক সম্প্রসারণ হবে। অষ্টক সম্প্রসারণ কাদের হয়? যাদের সুযোগ আছে। যেমন সিলিকনের আছে কেন? কারণ সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে। জাস্ট এটা যদি সিলিকন না যদি কার্বন হতো, তখন কিন্তু 2s, 2px, 2py, 2pz হতো, তখন কিন্তু 2d নাই। তার মানে কার্বনের পক্ষে কী সম্ভব না? অষ্টক সম্প্রসারণ সম্ভব না। অষ্টক তার তো 2d নাই। সিলিকনের কী আছে? 3d আছে। তার মানে এখানে সিলিকনের ফাঁকা কী আছে? 3d আছে। সিলিকনের ফাঁকা 3d আছে। আর এই যে অক্সিজেন কী করবে? এই যে অক্সিজেন তার কী আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। অক্সিজেন তার এই মুক্তজোড়, আচ্ছা হ্যাঁ, অক্সিজেন তার যে মুক্তজোড় আছে সিলিকনকে দিয়ে সিলিকনের সাথে কী হবে? বন্ধনে আবদ্ধ হবে। কী বন্ধন? সন্নিবেশ বন্ধন। দেখো এখানে সিলিকন Cl, ওকে। এই যে অক্সিজেন তার কী করলো? মুক্তজোড় ইলেকট্রন দিল। ওকে, অক্সিজেন তার মুক্তজোড়টা কাকে দিল? সিলিকন। তাহলে দেখো এখানে কিন্তু ইলেকট্রন কি 2টা মুক্তজোড়, তার মধ্যে একটা খরচ হয়ে গেছে, এদের এটা প্লাস দিল। 2টা মুক্তজোড় তো, তাহলে একটা সিলিকনকে দিল, আর একটা মুক্তজোড় থেকে গেছে। আর দেওয়ার কারণে সন্নিবেশ বন্ধনে যে দেয় সে প্লাস হয়, তার মানে এটা কিন্তু একটা যৌগ না, সত্যিত যৌগ না, এটা একটা মধ্য। এবং কি মধ্য? এটা একটা অস্থায়ী মধ্য। দেখি একটা অস্থায়ী মধ্য। কারণ অক্সিজেন তার লোড প্যাড দিছে, অক্সিজেনের উপর একটা প্লাস আছে, কিন্তু সেই প্লাসটা থাকবে না। কীভাবে মিনিমাইজ হবে? এই বন্ধন ভেঙে এই চলে যাবে, ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে যাবে। এই দেখো এই অক্সিজেন ইলেকট্রন উদ্ধার করবে। এই যে সিলিকন কীভাবে উদ্ধার করবে? এই যে ইলেকট্রনটা উদ্ধার করছে, দেখ এটা তো আসেই। তাহলে এই বন্ধন ভাঙে ইলেকট্রন অক্সিজেন রেখে দিবে, আর এই চলে যাবে কাকে নিয়ে চলে যাবে? Cl কে নিয়ে চলে যাবে। তাহলে কী হলো? প্লাস S। কিন্তু এটা যদি কার্বন হতো, তার তো 2d না, কারণ অক্সিজেনের লোনটা সে নিতে পারতো না। দেখো এটা যদি কার্বন হয়, Cl কি Cl, হ্যাঁ, এই যে OH, এই যে মুক্তজোড়, এই তার কি নাই? 2d নাই। তার মানে অক্সিজেনের লোন পেয়ার নেওয়ার মতো সামর্থ্য কি নাই? কার্বনের নাই। অক্সিজেনের লোন পেয়ারটা নেওয়ার মতো সামর্থ্য কার নাই? কার্বনের নাই বলে কী হবে না, এর সাথে এইভাবে মধ্যক তৈরি হবে। তাহলে এক কথার উত্তর হলো সিলিকন টেট্রাক্লোরাইডটা আত্মবিশ্বিত হয় হলো, কারণ হলো সিলিকনের কি
যোজিত স্তরে ফাঁকা ডি অরবিটাল থাকায় অক্সিজেনের লোন পেয়ার সিলিকন নিয়ে অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে, মানে সিলিকনের অষ্টক সম্প্রসারণ সম্ভব। তার মানে পানির অক্সিজেন এসে তার সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়ে মদ্যক তৈরি করতে পারবে। পরে এই মদ্যকটা অস্থায়ী অক্সিজেনের মুক্তদরটা আবার ফিরে পেতে চায়, এই চলে যাবে সিএলপি নিয়ে। আচ্ছা দেখো, একটা সিএল কিন্তু চলে গেলে একটা ওইচ দ্বারা, একইভাবে যদি আমি আরও 3টা পানি দিই কী হবে, আরও 3টা সিএল চলে যাবে, গিয়ে কী হবে সিলিকন সাথে ওইচ কয়টা হয়ে যাবে, মোট 4টা। আর এভাবে অনুরূপভাবে কি আরও 3টা সিএল চলে গিয়ে 3টা ওইচ ঢুকে মোট সিলিকনের সাথে ওইচ ঢুকে কয়টা, 4টা, প্লাস কী হবে আরও 3টা এক্সেল হবে। ওকে, দেখছো আরও 3টা এক্সেল হবে। তাহলে মোট কী হচ্ছে, ফাইনালি আমরা কী পেয়ে গেলাম, এই যে বিক্রিয়া হয়ে গেছে এসআই ওইচ কয়টা, 4টা এক্সেল হয়েছে। তা আমি শুধু একটা দেখেছি কীভাবে সিএল চলে গিয়ে ওইচ ঢুকে, মানে আসলে প্রথমে পানি ঢোকে পরে ওইচ থেকে যায়, আর পানির এই চলে যায় সিএলকে নিয়ে। তার মানে ফাইনালি আর্টিফিশিয়াল মানে পানির ওইচ ঢুকে যাওয়া না, পানির ওইচটা ঢুকে যাওয়া। কিন্তু এই বিক্রিয়াটা কে দিবে না, এটা দিবে না কেন, তার এখানে কি কার্বনের কি নাই, ফাঁকা ডি অরবিটাল নাই। ফাঁকা ডি অরবিটাল নাই বলে পানি এই কার্বন ফিটাবেলের সাথে পানি কী হবে না, মধ্যক তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা এবার আসো তোমরা এই গ্রুপ 15 দেখো, আমরা গ্রুপ 15 দেখো, গ্রুপ 15-তে আমরা এই কি আছে, নাইট্রোজেন আর ফসফরাস আছে। তা আমরা এখানে নাইট্রোজেনের কি আছে, হ্যালোজেন যৌগ NF3 কি আর্দ্র বিশ্লেষিত হয় না, বিশ্লেষিত হয় না, কিন্তু NCl3 হয়। NCl3 আমরা আর্দ্র বিশ্লেষণ করে একসাথে শেষ করতে চাচ্ছি না। আচ্ছা আমরা এই গ্রুপ 14-তে দেখাইছি যে কার্বন CCl4 হয় না, হ্যাঁ, আর এটা হয় কেন, এটা হয় কেন না, SiCl4 এটা হয় না। ঠিক আমরা এখন দেখাবো NF3 আত্মবিশ্লিষ্ট হয় না, কিন্তু NCl3 হয় কেন। আচ্ছা এখন NCl3 তো হয় কেন, দেখো প্রথমে আমরা আসি NCl3। আচ্ছা তোমরা কিন্তু কিছুক্ষণ আগে শিখলা যে CCl4 আত্মবিশ্লিষ্ট হয় না, কারণ হলো কার্বনের কী নাই, 2D নাই। ঠিক এখানে কিন্তু N দেখো NCl, এখানে কিন্তু কেন্দ্র পাবো না N কিন্তু কি নাই, D নাই। আপনি এভাবে চিন্তা করো NCl, তার মানে এখানে পানির সাথে বিক্রিয়া করার কথা না, কেন বলো তো, কারণ কি নাই, এর তো কি নাই, 2D নাই, তাহলে তো এর তো বিক্রিয়া করার কথা না। কিন্তু আমি কি বলছি, এত হয় কিন্তু বলছি। কিছুক্ষণ আগে বললাম যে এখানে কে ছিল, কার্বন, তার কি নাই, 2D নাই। সো এই পানির সাথে বিক্রিয়া করে না, মানে এই যে NCl3 এরও তো 2D নাই, বাট সে পানির সাথে বিক্রিয়া করার কথা না, কিন্তু আমরা বিক্রিয়া করে বলছি। কেন করে আমরা সেই ব্যাখ্যাটা দিব, দেখো ব্যাখ্যাটা দিব হলো, এখানে এই পানির অক্সিজেনের মুক্তদরটা কে নিবে, N নিবে না, কে নিবে দেখো তো, Cl নিবে। তার মানে কেন্দ্রের পরমাণু না নিলে সমস্যা নাই, প্রতিবেশী নিলে হবে, Cl নিবে, কারণ Cl এর কি আছে, ফাঁকা Cl নিবে। পানির অক্সিজেনের মুক্তদরটা কে নিবে, Cl, এই Clটা নিবে। আচ্ছা তার প্রশ্নটা হলো যে Cl যদি নেয়, নিলে যদি বিক্রিয়া হয়, তাহলে CCl4-এ এখানে তো কী ছিল, Cl ছিল, এর তো ফাঁকা দিয়েছিল, তাহলে তো এও তো নিতে পারতো, তাহলে এও বিক্রি করার কথা, কিন্তু করবে না কেন। মানে প্রশ্নটা হলো যে এনের 2D নাই, সমস্যা নাই, N দিবে না, কে নিবে, প্রতিবেশী ক্লোরিন ফাঁকা দিয়ে থাকলে হবে। তাহলে এখানে তো প্রতিবেশী ক্লোরিন ছিল, ফাঁকা দিয়েছিল, তাহলে এ তো নিতে পারতো, এভাবে, হ্যাঁ, এই যেমন এখানে নিচে এ নিতে পারতো, কিন্তু কেন বিক্রয় করবে না, কারণ বলছি দেখো, কারণ হলো কেন্দ্রীয় পরমাণু হয় ফাঁকা দিয়ে থাকতে হবে, না থাকলে সমস্যা নাই,
প্রতিবেশী থাকলে হবে, তবে শর্ত আছে, তার নিজের কি থাকতে হবে, মুক্তদর থাকতে হবে। কিন্তু এখানে কার্বনের কি নাই, মুক্তদর কি নাই, মুক্ত জোর ইলেকট্রন নাই। মানে কেন্দ্রীয় পরমাণুর হয় ফাঁকাটি থাকতে হবে, না থাকলে প্রতিবেশী থাকলে হবে, প্রতিবেশী থাকলে তখন নিজের কি থাকতে হবে, মুক্তদর থাকতে হবে। তার মানে কেন্দ্রের একটা ভূমিকা থাকতেই হবে, হয় অক্সিজেনের লোন পেয়ার নিবে অথবা সে কী করবে, নিজের লোন পেয়ার দিবে। তার মানে কার্বনের নেওয়ারও ক্ষমতা নাই, 2D নাই, আবার কি তার কি নাই, তার 2D নাই, আবার কি মুক্তদরও নাই, শুধু নাই মুক্তদর ইলেকট্রন নাই। দেখো শুধু নাই, দুই জায়গায় নাই, ফাঁকা ডিউ নাই যে অক্সিজেন লোন পেয়ার নিবে, আবার প্রতিবেশীর কি না, নিজের মুক্তদরও নাই। কিন্তু নাইট্রোজেনের কি আছে, মুক্তদর আছে। কারণ তখন কী করবে, ইলেকট্রন অক্সিজেন যখন ইলেকট্রন ওকে দিবে তখন এই চলে যাবে, কিন্তু এমনি চলে যাবে নাকি, তাকে তো ইলেকট্রন দিতে হবে। তো অক্সিজেন পেয়ার ওকে দিল, তাহলে এই বন্ধনটা ভেঙে এই চলে যাবে। এইচ কখন চলে যাবে, কেউ তো নিতে হবে, কে নিবে, এইচে কে নিবে, এন নিবে। দেখো এইচে কে নিবে, এন নিবে। হ্যাঁ, তাহলে এবার এর সাথে কে যাবে, কেন্দ্রের সাথে কে যাবে, এইচ যাবে। যেমন তোমরা এখানে পড়ছিলে কেন্দ্রের সাথে কে গেছে, কেন্দ্রের সাথে কে গেছে, ওইস, কেন্দ্রের সাথে ওইস ঢুকছে না, কেন্দ্রের সাথে ওইস ঢুকছে। কিন্তু এখানে কেন্দ্রের সাথে কে ঢুকবে, এইচ, ওইসটা কার সাথে চলে যাবে, প্রতিবেশীর সাথে চলে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কেন্দ্রের সাথে ওইস ঢুকছে, কিন্তু এবার যদি কেন্দ্রের পরমাণু যদি অক্সিজেনের লোন পেয়ার না নেয়, যদি প্রতিবেশী নেয়, তাহলে প্রতিবেশীর সাথে ওইস চলে যাবে, কেন্দ্রের সাথে কে যাবে, এইচ যাবে। ওকে, তাহলে এখান থেকে কী হচ্ছে দেখো তো, এই সাথে যদি এখানে আসে Cl2NH, ওকে, প্লাস কি এই Cl HO HOC HCl HOC না, ওকে। তাহলে আমরা এখানে কিন্তু কি হলো, আগে যেমন এখানে HCl তৈরি ছিল, এবার HOCl তৈরি হয়েছে, কারণ এইচটা নিচে কে, কেন্দ্র এইচটা নিচে, আর ওইটা চলে গেছে এর সাথে। ঠিক আছে, তাহলে আমরা শর্ত পেয়ে গেছি কিন্তু আত্মবিদ্যুষণের, কেন্দ্রের ফাঁকাটি থাকতে হবে, অথবা প্রতিবেশী থাকলেও হবে, তখন কেন্দ্রের মুক্তদর থাকতে হবে। কিন্তু কার্বন টেট্রাক্সাইডে কি নাই, কার্বনের প্রতিবেশীর ফাঁকাটি থাকলেও কার্বনের কি নাই, মুক্তদর ইলেকট্রন নাই বলে সে কি হয় না, আদ্র বিশ্লেষিত হয় না। আচ্ছা, তাহলে এই যাবে ওর সাথে, এ যাবে এর সাথে, এটা ভাঙবে না, এটা ভাঙবে, ভেঙে কী হচ্ছে, এইচটা এখানে আসবে, এভাবে একা কী হবে, আরও দুইটা পানি দিবা, যেহেতু এখানে এর সাথে Cl তিনটা, একটা সরে একটা এইচ ঢুকছে, বাকি দুইটা সরে আরও দুইটা এইচ ঢুকলে কী হবে, এমন প্লাস কী হবে, 2HC শেষ 2HC। তাহলে ফাইনালি আমরা কী পেলাম, অ্যামোনিয়া পেলাম। তার মানে কেন্দ্রের সাথে কী আসছে, এইচ আসছে, ওইচ কিন্তু আসে নাই। যেমন সিলিকনের সাথে কী আসছে, ওইচ আসছে, কিন্তু এখানে কেন্দ্রের সাথে কি, কেন্দ্র এন, তার সাথে কী আসছে, এইচ আসছে, কারণ কেন্দ্র কী করতে পারে না, অক্সিজেনের লোনটা নিতে পারে না। আচ্ছা, এখন দেখো এই বিক্রিয়াটা কে দিবে না, NF3 দিবে না, কেন দেখো তো, NF2, এখানে একটা দিবে না, কারণ এখানে কি নাই, কেন্দ্রেরও ফাঁকা ডি নাই, কেন্দ্রের ফাঁকা ডি নাই, আবার কি নাই, প্রতিবেশীরও নাই, কারণ ফ্লোরিন হলো দ্বিতীয় পর্যায়ে মূলত, তার কি নাই, 2D নাই। দেখছো, ফ্লোরিনের কি নাই, 2D নাই, আবার কেন্দ্রের কি নাই, ফাঁকা ডি নাই। তারপরে প্রতিবেশী এবং কেন্দ্র কারো পক্ষে অক্সিজেনের লোন পেয়ার নেওয়ার সুযোগ নাই বলে NF3 কী হবে না, পানির সাথে বিক্রিয়া করবে না। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন, এত এর চেয়ে PnCl3 এর চেয়ে, দেখো NCl3 এর চেয়ে PCl3 এর আদ্র বিশ্লেষণ কী হয়, দ্রুত হয় কেন, আদ্র বিশ্লেষণ দ্রুত হয় কেন, দ্রুত কি NCl3 এর চেয়ে PCl3 এর আদ্র বিশ্লেষণ কী হয়, তার মানে দুজনেই বিক্রিয়া করে, তবে এর চেয়ে কী হয়, এই বিক্রিয়াটা দ্রুত হয়। তার মানে এই যে যত নিচে দাবা ততই তাদের ক্লোরাইডে কি আদ্র বিশ্লেষণ কী হবে, দ্রুত হবে। কেন হবে দেখো, তাহলে আমরা এবার PCl3 একটু ভাঙে দেখাই, Cl2PCl। আচ্ছা, এবার কিন্তু কেন্দ্রের কি আছে, ফাঁকা ডি আছে, দেখছো, কেন্দ্রে ফাঁকা ডি আছে, তার মানে অক্সিজেনের লোন পেয়ারটা কে নিবে, কেন্দ্র, ওকে, কেন্দ্র। এখানে কিন্তু কেন্দ্র পারে না অক্সিজেন লোন পেয়ার নিতে, Cl দিছে, কেন্দ্র কী করছে, H ইলেকট্রন দিছে, এটা ইয়ের মতো,
সিলিকন টেট্রাক্লোরাইডের মতোই। তো আমরা পানিটা পাশে না দিয়ে নিচে দিচ্ছি, মানে বুঝতে সুবিধা হয়, মানে আমি এই দুটোর সাথে কম্পেয়ার করবো তো, এই জন্য আমরা এদিকে পানি না দিয়ে কি দিচ্ছি, নিচে রাখছি। অক্সিজেন লোন পেড কেন্দ্র দিচ্ছে, আর ক্লোরিন তার লোন পেড কাকে দিচ্ছে, এইচকে দিচ্ছে। তার মানে এবার কেন্দ্র কী পাবে, এটা চলে যাবে না, চলে যাবে, আর এটা ভাঙবে না, এটা ভাঙবে, ওইস যাবে এখানে না, তাহলে Cl2POS প্লাস কী হবে, ওকে ঠিক আছে না, ঠিক আছে। তার মানে কেন্দ্র ওইস পেল, এখানে কেন্দ্র পাইছে এইচ, কেন্দ্র পাইছে ওইস, আর Cl এইচকে নিচ্ছে, তার মানে এইচ সেল এসে দেখছে, এখানে এইচ সেল, আর এখানে কি এইসব Cl, ওকে। আচ্ছা এইবার আসো, এইভাবে একে কী হবে, আরও দুটো পানি দেবো, ফাইনালি কী হবে, পির সাথে ওইস কয়টা হয়ে যাবে, ওইস তিনটা, আরও দুটো এইচ সেল। আর এটা কিন্তু একটা ভাঙ্গে লিখতে পারি, কীভাবে যেন, এইচ কয়টা, তিনটা, এইচ তিনটা, PO3, ওকে। এর নাম কি, ফসফরাস অ্যাসিড বলে এটা, এটা ভাঙ্গে লিখছে, এইচ তিনটা, P একটা, ও তিনটা, এর নাম কি, ফসফরাস অ্যাসিড বলে এটা, না ফসফরাস অ্যাসিড, ওকে। তাহলে দেখো মানে পার্থক্যটা হলো, কেন্দ্র ওইস পাইছে, এই যে ওইস পাইছে কেন্দ্র তিনটা ওইস, আর কেন্দ্র কী পাইছে, এইচ পাইছে, এটা ভাঙছো, তারপরে কী হয়েছে, এটা ভাঙছে, ওকে। আচ্ছা এবার আসো, এখন দেখো আমি কিন্তু এবার এই বন্ধনটা ভাঙবো এখানে, মানে এই বিক্রিয়া কী হয়, এই বন্ধনটা ভাঙবে, আর এই বিক্রিয়া এই বন্ধনটা ভাঙবে। তা আমি বলবো যে এই বন্ধনের চেয়ে এই বন্ধনটা অধিক পোলার। দেখো তো এই কথাটা বলি কি না, মানে এত এর চেয়ে এত অধিক পোলার, এত অধিক পোলার, আমি কিন্তু দেখাইছি প্রথমে দুজনেই পানির সাথে বিক্রিয়া করে, দুজনেই পানির সাথে বিক্রিয়া করে, প্রথমে দেখাইছি দুজনেই পানির সাথে বিক্রিয়া করে। তবে কি এটা দ্রুত হয়, এটা অধিক সক্রিয়, কেন, কারণ এই বন্ধনটা অধিক পোলার, কারণ এই বন্ধনটা ভাঙবে, এই বন্ধনটা ভাঙবে, এটার চেয়ে এটা অধিক পোলার, এটার চেয়ে এটা অধিক পোলার, তার মানে এটা অধিক সক্রিয়, এটার চেয়ে এটা অধিক সক্রিয়, কেন বলছি যে এটার চেয়ে অধিক পোলার, কেন দেখো তো, এনের তৈরিটা কত 3.0, আর Cl কত, Cl 3.0, পার্থক্য 0। আর এখানে কত, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কত, না আমি একটু দেখে নিই, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হলো এই 2.1, দেখো 2.1, আর ক্লোরিনের কত 3.0, পার্থক্য হলো 0.9, তাহলে এখানে হলো 0 পার্থক্য, আর এখানে হলো পার্থক্য 0.9, তার মানে এটা অধিক পোলার, আর বন্ধন যত পোলার হবে সে বন্ধন ভাঙা তত সহজ হবে, বন্ধন যত পোলার হয় সে বন্ধন ভাঙা কি তত সহজ হয়, তার মানে এটা হচ্ছে কি, এটা অধিক সক্রিয়, এটা কম সক্রিয় না, এটা কম সক্রিয়, আর এটা কি অধিক সক্রিয়। আচ্ছা আরেকটা কথা বলে আমি একটু শেষ করি, সেটা হলো যে আমরা যেহেতু আদ্র বিশ্লেষণ বলতেছি এতক্ষণ ধরে, যে আমরা দেখলাম যে আদ্র বিশ্লেষিত হয় কে, এটা হয় না, এটা হয় না, এটা হয় না, এটা হয় না, এটা হয়, হ্যাঁ আচ্ছা, আবার দেখলাম এটা হয় না, হ্যাঁ কে হয়, NCl3 হয়, আবার কে হয়, PCl3 হয়, এটা হয়, এটার চেয়ে এটা দ্রুত হয়, তাহলে এটা হয় না কেন, এর কেন্দ্রেরও ফাঁকা ডি নাই, প্রতিবেশীরও নাই, এর কেন্দ্রের ফাঁকা ডি নাই, প্রতিবেশীর আছে, বাট কেন্দ্রের মুক্তদের নাই, আর এরা কী আছে, ফাঁকা ডি আছে, এর ফাঁকা ডি আছে, এর প্রতিবেশীর ফাঁকা ডি আছে, এর মুক্তদের আছে, এর মুক্তদের আছে, ফাঁকা ডি আছে, এর ফাঁকা ডি আছে, এর ফাঁকা ডি আছে, এর ফাঁকা ডি আছে, আর এখানে প্রতিবেশীর কী আছে, ফাঁকা ডি আছে, আর কেন্দ্রের কী আছে, মুক্তদের আছে। এখন প্রশ্নটা হলো যে এটাও পানির সাথে বিক্রিয়া করে, বোরনটা একই করে পানির সাথে বিক্রিয়া করে, কেন করে, মানে বোরনের ক্লোরাইড আমরা আসলাম, ওইস কয়টা, 3টা, প্লাস এটা কেন করে বলো তো, এর তো ফাঁকা ডি নাই, এর তো মুক্তদের নাই, বোরনের কি নাই, ফাঁকা ডি নাই, বোরনের কি নাই, ফাঁকা ডি নাই, ফাঁকা ডি নাই, ফাঁকা ডি নাই, ফাঁকা ডি নাই, 2D নাই, তারপরে মুক্তজনও নাই, কিন্তু এ কেন পানির সাথে বিক্রিয়া করবে, মুক্ত, তার মানে আরেকটা শর্ত আছে কেন্দ্রের হয় ফাঁকা ডি থাকতে হবে, না হয় মুক্তজন থাকতে হবে, আরেকটা বৈশিষ্ট্য আছে, অসম্পূর্ণ অষ্টক হতে হবে,
দেখো বোরন কিন্তু অসম্পূর্ণ অষ্টক, বোরন কিন্তু অসম্পূর্ণ অষ্টক, এর মুক্তজোড় নাই, ফাঁকা ডিও নাই, কিন্তু তার বন্ধন কয়টা? 3টা, ইলেকট্রন কয়টা? 6টা, অষ্টক অপূর্ণ, তার ফাঁকা ডি লাগে না, তার এমনিতে কি আছে? পি ফাঁকা আছে, তার কি আছে? 2p ফাঁকা আছে, 2p ফাঁকা আছে। অষ্টক অপূর্ণ যারা তাদের কি থাকবে? 2p ফাঁকা থাকবে। তখন অক্সিজেনের লোন পেটে কে নিবে? কে নিবে? বোরনের ফাঁকা কি নিবে? দেখো বোরনের ফাঁকা ও এইচ, এই দেখো বোরনের ফাঁকা পি নিবে, তাহলে শর্ত পেয়ে গেছে, কিন্তু কেন্দ্রের একটা ভূমিকা থাকতেই হবে, হয় ফাঁকা ডি, না হয় মুক্তজোড়, না হয় কি অসম্পূর্ণ অষ্টক। আর যখন কেন্দ্রে কি থাকবে না, ফাঁকা ডি থাকবে না, তখন প্রতিবেশী ফাঁকা ডি থাকতে হবে, প্রতিবেশী ফাঁকা। মানে এখানে কি নাই? কেন্দ্র ফাঁকা ডি নেই, প্রতিবেশীরও নাই। তাহলে এখান থেকে কী হচ্ছে? HCl চলে গিয়ে কী হবে? বি কি Cl2OH প্লাস এস, এরকমভাবে আরও কী হবে? 2টা পানি ঢুকে কী হবে? ফাইনালি BOH কয়টা? 3টা প্লাস কী হবে? এটাকে কী লেখা যায়? H3PO3, H3BO3, এটাকে বলে বোরিক অ্যাসিড না? ওকে, তাহলে একই কারণে কিন্তু কে বিক্রয় করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রয় করবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কী আছে? ফাঁকা ডি তো আছে, আবার তার কি ফাঁকা ডি লাগে না, এরও কি আছে? ফাঁকা 3p ফাঁকা আছে, 3p ফাঁকা আছে। তার মানে যারা গ্রুপ 13 মৌল, তাদের বাইরে কি 3টা করে ইলেকট্রন শেয়ার করে 6টা হয়, অষ্টক অপূর্ণ, যেহেতু তাদের কি আছে? ফাঁকা ডি লাগে না, ফাঁকা পি হলে হয়। এই জন্য অ্যালুমিনিয়ামের ফাঁকা পিও আছে, ফাঁকা ডিও আছে, তাহলে এতে ফাঁকা পি থাকার কারণে এরা পানির সাথে বিক্রিয়া হয়। এই হলো মোটামুটি আমরা এই গ্রুপ আমরা 15 পর্যন্ত শেষ করি নেই। 15 পর্যন্ত আমরা 15 কী করছি? ক্লোরাইডের আত্মবিদ্যুৎ সঙ্গে শেষ করছি। যে 15 কি আবার ক্লোরাইডে কী আছে? যেমন NCl5 সম্ভব না, PCl5 সম্ভব না, আমরা এই কোশ্চেনটা নেক্সট ক্লাসে দিব। তারপর দিব আমরা এই কী বলেন এই নাইট্রোজেনের হাইড্রাইড হলো ধরে অ্যামোনিয়া আর ফসফিন, এই দুটোর মধ্যে কোনটা অধিক ক্ষারীয়? একটা কোশ্চেন দেবো গ্রুপ 15 থেকে। আরেকটা কোশ্চেন দিব NCl5 সম্ভব না, বাট কী সম্ভব? PCl5। NCl5 সম্ভব না, PCl5 সম্ভব। তারপরে NH3 আর PH3 দুটোই ক্ষার, কোনটা অধিক ক্ষারীয়? এই দুটো কোশ্চেন আমার বাকি আছে। আর একটা কোশ্চেন আছে, নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য নাইট্রোজেন ব্যবহার করা হয় কেন? জাস্ট 3টা কোশ্চেন এখানে বাকি আছে। তারপর আমরা এখানে যাব। এখানে একটা কোশ্চেন শুধুমাত্র, অক্সিজেন OFC গঠন করে না, কিন্তু SFC গঠন করে কেন? আর এখানে কিছু কোশ্চেন আমি দেখবো, আমরা আরেকটা ভিডিও তৈরি করবো, আরেকটা ইউটিউবে ভিডিও দিব, কী হবে? এই পুরোটা শেষ করে ফেলবো। জাস্ট 2টা ক্লাস থাকবে পি ব্লকের উপরে। থ্যাংক ইউ সবাইকে।